ওই সিঁড়ির ধাপ আর একটা ঢাল, ওই রকম ভাবে ভিজুয়ালাইজ করলে মোটামুটি ভালোই সুন্দর বোঝা যায় ব্যাপারটা। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে একটা নতুন অ্যাবস্ট্রাক্ট স্পেসের কথা ভাবতে হয়েছে, কেননা শ্রোডিঞ্জারের এই পজিশন ডিপেন্ডেন্ট ব্যাপারটা দিয়ে আর কাজ হচ্ছে না। মানে ওটা জেনারেল নয় আর কি, ওটার বাইরেও অনেক এক্সাম্পল আছে। সেই জন্য জেনারেলাইজ করতে গিয়ে হিলবার্ট স্পেস বলে একটা স্পেসের কথা ভাবতে হয়েছে, উইচ ইজ ওয়ান টাইপ অফ লিনিয়ার ভেক্টর স্পেস। ওকে, এবার যে কোনো ভেক্টর স্পেসেরই কি থাকে, একটা থাকে ডাইমেনশন, একটা থাকে বেসিস। ডাইমেনশন and basis. Good. Okay, so what is the definition of dimension and basis, মানে mathematically আর কি? সেটা হচ্ছে যে set of n non-zero vectors phi 1 phi 2 dot 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 phi n is said to be linearly, ঠিক আছে, independent if and only if এই ইকুয়েশনটা ai phi I sum over I equal to 1 থেকে n equal to 0, এই ইকুয়েশনটার অর্থাৎ a1 phi 1 a2 phi 2 n phi n, এটা 0, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের অনলি সলিউশন এই ইকুয়েশনের অনলি সলিউশন হচ্ছে a1 a2 a3 ইত্যাদি, এরা সকলেই 0। তাহলে ওরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি কোনো একটা নন জিরো হয়, তাহলে ধরা যাক এই কোএফিসিয়েন্টগুলোর মধ্যে কোনো একটা নন জিরো, সেক্ষেত্রে কোনো একটা না, মনে করেছে এ ওয়ানটাই নন জিরো, এ ওয়ান ইজ নট জিরো, সেক্ষেত্রে আচ্ছা এ ওয়ানটা তো বেশি স্পেসিফিক হয়ে যাচ্ছে, আমরা এ এনটাই নন জিরো ধরি, এ এন ইজ নন জিরো, সেক্ষেত্রে একটা নন জিরো করলে কিরকম হবে, বাকিটা হবে জিরো, এন নন জিরো হলে phi nটা becomes 0, জিরো হয়,
এন এর সঙ্গে ফাই এন। ওকে, তাহলে সেক্ষেত্রে এন ফাই এন ইজ ইকুয়াল টু মাইনাস 151। ঠিক আছে, 52 খালি একটা থাকবে না, মাইনাস এন ফাই এন। আচ্ছা, কোনো একটা এন যদি নন জিরো হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এন ফাই এন ইকুয়াল টু মাইনাস a151 মাইনাস a252 এইরকম ভাবে লিখতে পারি। তো তার মানে কি হলো, তাহলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো না, মানে একটাকে অন্যগুলোর লিনিয়ার কম্বিনেশন হিসাবে লেখা যাচ্ছে। বুঝেছিস? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কাউকে কারুর লিনিয়ার কম্বিনেশন হিসাবে লেখা যাবে না। এটাকে একটু ম্যাথমেটিক্যালি লিখতে গেলে এরকম বলতে হবে যে ফাই এন মানে কোনো একটা সেট অফ স্কেলার, সেখানে যদি সেই একটা সেট অফ স্কেলার যদি নন জিরো হয়ে যায়, সেক্ষেত্রে তখন যে কোনো একটা আরবিট্রারি ভেক্টর ফাই এন কে বাকিগুলোর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যায়। ai phi i equal to 1 n minus 1, তারপরে আবার nটা আবার ওরকম হয়ে গেল, আর i equal to n plus 1, মানে nটা বাদ আর কি, এখানে রাইট হ্যান্ড সাইডে nটা নেই, n absent in right hand side, ওয়ান থেকে n minus 1, আবার n plus 1 থেকে আপ টু n ai phi i। ঠিক আছে, তখন সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। হ্যাঁ, ফর এক্সাম্পল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যেমন মনে কর sin x আর cos x। ঠিক আছে, sin x আর cos x এর মধ্যে দেয়ার ইজ নো লিনিয়ার ডিপেন্ডেন্স, যদিও sin square x plus cos square x equal to 1, কিন্তু এটা কি নন লিনিয়ার হয়ে গেছে, কেননা sin এর স্কোয়ার হয়ে গেছে। সুতরাং ব্যাপারটা লিনিয়ার রিলেশন হতে হবে। ঠিক আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে একটাকে বাকিদের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যায় না, এইরকম একটা সেট হতে হবে, তাহলে সেটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এইবার ডাইমেনশনটা কি? ডাইমেনশন, আচ্ছা বলি অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, ডাইমেনশন অফ আ ভেক্টর স্পেস, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। in a space। যেমন ফর এক্সাম্পল 3 ডাইমেনশনাল স্পেসে ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে 3, তার কারণ মানে আমি যদি এরকম কেউ আর কি লিখতে চায় i j k এবং তার সঙ্গে একটা l, মানে এরকম যদি কেউ ডিফাইন করে, করতেই পারে i j k তার সঙ্গে একটা যে কোনো একটা ডিরেকশনে l, বা l এর কি দরকার আছে, কেউ যদি ভুল করে আর ক্যাপটাকেই মনে করে, যে কেউ যদি একটু ফাঁকি মেরে পড়াশোনা করে, তাহলে সে এরকম হঠাৎ করে তার মনে হতে পারে যে i j k তার সঙ্গে আর ক্যাপ।
বললো যে আর ক্যাপ দিয়েও আমি কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু কথাটা হচ্ছে যে এই ম্যাক্সিমাম নাম্বার, মানে ম্যাক্সিমাম বলছে, কিন্তু এই চারটে কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, বিকজ r cap is nothing but I cap plus j cap plus k cap. সুতরাং they are not linearly independent. তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস সেইটাই হচ্ছে ডাইমেনশন অফ আ স্পেস, আর বেসিস হচ্ছে জাস্ট এই সেটটাই। সো বেসিস অফ আ ভেক্টর স্পেস ইজ দ্য set of maximum number of linearly independent vectors of a space. তারপর এটাই কিন্তু বেসিসের অ্যাকচুয়াল ডেফিনেশন, মানে অর্থনর্মাল হতেই হবে সেরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। ইনফ্যাক্ট আমার এখন এক্সাক্ট মনে পড়ছে না, তবে যখন তোরা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট করেছিলি, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট, তারপর তো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের স্পেশাল ক্যাটাগরি হিসাবে হচ্ছে কার্টেসিয়ান, স্ফেরিক্যাল, সিলিন্ড্রিক্যাল ইত্যাদি থাকে, কিন্তু কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের একটা জেনারেল রিলেশন ছিল, সেখানে কিন্তু মানে মানে অর্থনর্মাল নয় এরকম, মানে জেনারেল ছিল আর কি, ওটা এটা আমার এক্সাক্ট এখন মনে পড়ছে না। যাই হোক, মোট কথা হচ্ছে যে এদেরকে যে পারপেন্ডিকুলার হতেই হবে এই ব্যাপারটা, মানে অর্থ নর্মালিটি, এই ব্যাপারটা কিন্তু বেসিসের ক্রাইটেরিয়া নয়। বেসিস মানে হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস অফ আ স্পেস। এইবার আমাদের সুবিধার জন্য আমরা ওই রকম অর্থ নর্মাল বেসিস চুজ করি। এই যে অর্থ নর্মালিটি ব্যাপারটা, অর্থনর্মালিটি ব্যাপারটা ইজ নট আ ডেফিনেশন অফ বেসিস, এটা হচ্ছে আ চয়েস অফ কনভিনিয়েন্স। তার মানে কোনো সময় কোনো পার্টিকুলার সিচুয়েশনে যদি সুবিধা না হয়, তাহলে আমরা অর্থনর্মালের বদলে অর্থনর্মাল নয় এইরকম বেসিস নিয়ে কাজ করব। আচ্ছা, এইবার একটা কথা একটু বলি, সেটা হচ্ছে যে জেটিলিতে একটা অদ্ভুত জিনিস লেখা দেখলাম, ওইটা তো খুব একটা ঠিক নয় আর কি। এক্সাম্পলস অফ লিনিয়ার ভেক্টর স্পেসের আন্ডারে হিলবার্ট স্পেসের কি এক্সাম্পল দেওয়া আছে, এটা কিন্তু ঠিক নয়। ওটা কি করে এর মধ্যে ঢুকে গেল এটা আমি নিজেও বুঝতে পারছি না। ওটা একটু পড়ার সময় একটু কেয়ারফুলি পড়বি আর কি। মানে এটা আমি স্টুডেন্টদের এমনিতেও বলি যে বইতে লেখা আছে মানে ধ্রুব সত্য, সেটা নাও হতে পারে, কারণ প্রিন্টিং মিস্টেক থাকে, আর অনেক সময় অনেক ফেমাস অথরের বইয়ের অন্য লোকে এডিট করে আর কি, এডিট করে নিজের মতন কিছু কিছু জিনিস ইয়ে করে, তো বলে প্রত্যেকটা সেন্টেন্সই বুঝে পড়বি, মানে লেখা আছে বলে কিছু একটা ভাবে ভেবে নিলাম যে ঠিকই আছে, ওইটা কিন্তু নয়। আচ্ছা, এবার কয়েকটা দিয়ে দিচ্ছি আমি এক্সাম্পল, এগুলো বাড়িতে করবি, তাহলে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স আর ডিপেন্ডেন্স ব্যাপারটা বুঝতে পারবি। কোশ্চেনটা হচ্ছে যে আর দ্য following sets of vectors in 3D linearly independent। এক নম্বর হচ্ছে 3, 0, 0, A vector, B vector and C। এটা তিনটের সেট, আচ্ছা আর একটা দুটোর সেট দিচ্ছি, 6, -9, 0। এগুলো সব জেটিলিরই এক্সাম্পল যদিও, কিন্তু নিজে করবি, দেখে করলে জীবনে কোনো উন্নতি হবে না। -2, 3, 0, এটা হচ্ছে 1,
-2 3 -4 1 7 0 10 11 14 3 -4। ঠিক আছে, এটা আমি একটাও করে দেব না। এই যে ডেফিনেশনটা আছে এটা দিয়েই চেক করতে হবে। ঠিক আছে, এই যে a1 phi 1 a2 phi 2 an phi n, তো এখানে বেসিক্যালি এই যে এই ক্যাপিটাল এনটাই চেঞ্জ হয়েছে আমাদের এক্সাম্পলটার ক্ষেত্রে। ঠিক আছে, মানে মোট কটা ভেক্টর বলে দেওয়া আছে সেটাই। দূর বাবা, অর্থাৎ ফার্স্টটার জন্য হচ্ছে n ইকুয়াল টু 3, তারপরটার জন্য দুটো বলে দিয়েছে n ইকুয়াল টু 2, তারপরটার জন্য n ইকুয়াল টু 4। এটাকে চারটে আরবিট্রারি, লাস্টেরটাই বলছি, চারটে আরবিট্রারি কনস্ট্যান্ট ধরবি, a1 a2 a3 a4 এরকম করে লিখবি এই ইকুয়েশনের। এটা হচ্ছে ইকুয়েশনটা। এবার তোকে কম্পোনেন্ট গুলো বলে দিয়েছে, তাহলে এখান থেকে তুই ভেঙে অনেকগুলো রিলেশন পাবি। ওকে, তারপর সেটার অনলি পসিবল সলিউশন, মানে সেটাকে সলভ করে এইটা আসছে কিনা। যদি সবকটাই 0 আসে তাহলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর যদি না আসে তাহলে ডিপেন্ডেন্ট। এটা একটু নিজে করবি বুদ্ধি প্রয়োগ করে। ওকে, তাহলে যেটা কথা সেটা হচ্ছে যে আমরা দেখলাম লিনিয়ার ভেক্টর স্পেসের এক প্রকারের ডেফিনেশন ছিল। লিনিয়ার ভেক্টর স্পেসের ডেফিনেশন যদি একদম এক লাইনে বলতে হয় তাহলে phi and psi member of a vector space, a and b member of a scalar space, scalar space ঠিক, scalar space যদি হয় then a phi plus b psi is a member of vector space। এইটা হচ্ছে লিনিয়ার ভেক্টর স্পেসের এক লাইনে ডেফিনেশন। এটাই ডেফিনেশন, এটাই। আচ্ছা, তারপর লিনিয়ার ভেক্টর স্পেসের মধ্যে আমি কিছু রেস্ট্রিকশনস অ্যাড করলাম। সব থেকে ইম্পর্টেন্ট রেস্ট্রিকশন হচ্ছে সেপারেবিলিটি, অর্থাৎ ওয়ান সেট অফ কাউন্টেবল বেসিস, অর্থাৎ কচি সিকোয়েন্স। এইটা থাকতেই হবে ভেক্টর স্পেসের মধ্যে। এটা হচ্ছে একটা, তার মানে একটা স্পেশাল সাবসেট হয়ে গেল। সমস্ত লিনিয়ার ভেক্টর স্পেসে হিলবার্ট স্পেস নয়, সেপারেবিলিটি থাকতে হবে। হ্যাঁ, এটাই স্পেশালিটি, বাকিগুলো সব লিনিয়ার ভেক্টর স্পেসের মধ্যেই থাকে। তো সেইটাকে অ্যাড করলে অ্যাকচুয়ালি হিলবার্ট স্পেস, মানে অ্যাড মানে স্পেশাল ক্যাটাগরি হিলবার্ট স্পেস। এবার হিলবার্ট স্পেসটা তার মানে যে কোনো সেপারেবল লিনিয়ার ভেক্টর স্পেসই হচ্ছে হিলবার্ট স্পেস, কিন্তু হিলবার্ট স্পেসের সমস্ত হিলবার্ট স্পেসই কিন্তু নট ফিট ফর ওয়েভ ফাংশন। কেননা ওয়েভ ফাংশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে স্কোয়ার ইন্টিগ্রেবল। ঠিক আছে, ম্যাক্স বর্নের স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অনুযায়ী x1 থেকে x2, this is the probability that we will find a particle between x1 and x2. অতএব হিলবার্ট স্পেসের মধ্যে ফার্দার রেস্ট্রিকশন ইজ
the vectors must be square integrable, অর্থাৎ এই যে স্কেলার প্রোডাক্ট আর কি, এটা তো ম্যাথমেটিক্সের ভাষায় এই জিনিসটা তো অ্যাকচুয়ালি এই জিনিসটা, যদিও এটার মানে হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, বাট এনিওয়ে স্কোয়ার ইন্টিগ্রেবিলিটি থাকতে হবে। সো স্কোয়ার ইন্টিগ্রেবল হিলবার্ট স্পেস, স্কোয়ার ইন্টিগ্রেবল হিলবার্ট স্পেস হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, মানে এটাই হচ্ছে হাউস ফর দ্য ওয়েভ ফাংশনস অফ হাইজেনবার্গ। হাইজেনবার্গের যে অ্যাবস্ট্রাক্ট ওয়েভ ফাংশন সেগুলো হচ্ছে ফাইনালি একটা স্কোয়ার ইন্টিগ্রেবল হিলবার্ট স্পেসে থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার একটু বলে দিই, এটা গ্রিফিথসে একটা খুব সুন্দর ডিসকাশন আছে আর কি, যে অ্যাকচুয়ালি হিলবার্ট স্পেসটা তো যা প্রপার্টিগুলো বলছিলাম সেটাই, মানে স্কোয়ার ইন্টিগ্রেবিলিটি ব্যাপারটা কিন্তু হিলবার্ট স্পেসের প্রপার্টি নয়। কিন্তু যেহেতু হিলবার্ট স্পেসের আর অন্য কোনো অ্যাপ্লিকেশন আর কোথাও নেই, মানে হিলবার্ট স্পেসের একটাই প্রপার অ্যাপ্লিকেশন পাওয়া গেছে, সেটা হচ্ছে হাইজেনবার্গের ম্যাট্রিক্স মেকানিক্সে। আর সেখানে যেহেতু মানে স্কোয়ার ইন্টিগ্রেবল হিলবার্ট স্পেসটাই ইউজ হয়, কারণ এটা তো মাস্ট অ্যাজ এ ক্রাইটেরিয়া, সেই জন্য এখন মানে এটা আর এটা একই বোঝায়, মানে এখন হিলবার্ট স্পেসের মধ্যেই অনেকে ব্যাপারটাকে ঢুকিয়ে নিয়েছে আর কি, মানে এখন এই দুটো সেম হয়ে গেছে। এটা অনেক বইতেই, যার ফলে হিলবার্ট স্পেসের প্রপার্টি হিসেবে স্কোয়ার ইন্টিগ্রেবল লেখা থাকে, কিন্তু অরিজিনাল ম্যাথমেটিক্যাল যে থিওরি ছিল সেখানে কিন্তু হিলবার্ট স্পেসটা অনেক বেশি ব্রড ছিল, স্কোয়ার ইন্টিগ্রেবিলিটিটা এটার কোনো প্রপার্টি ছিল না, মানে এইটা হচ্ছে এটার একটা ক্লাস, সাব ক্লাস ছিল। কিন্তু পরবর্তীকালে অ্যাপ্লিকেশনে দেখা গেছে যে ওয়েভ ফাংশন ছাড়া আর কোথাও হিলবার্ট স্পেসের কোনো অ্যাপ্লিকেশন নেই, তার জন্য স্কোয়ার ইন্টিগ্রেবল হিলবার্ট স্পেসকেই ইন জেনারেল হিলবার্ট স্পেস বলে আর কি লিটারেচারে ঢুকে গেছে, সায়েন্স লিটারেচারে। ওকে, তো হিলবার্ট স্পেস ডিফাইন করার পরে হাইজেনবার্গের রোল মোটামুটি ওই আইডিয়া দিয়ে এবং হিলবার্ট স্পেসের ডেফিনেশন এই পর্যন্ত, তারপর নোটেশন, তারপর হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল নোটেশন, যে আমি হিলবার্ট স্পেসের যে ওয়েভ ফাংশন সেগুলোকে কি দিয়ে ডিফাইন করবো এবং সেগুলোকে আমি কি বলবো। এই যে কেট ভেক্টর, দ্য কনসেপ্ট অফ কেট ভেক্টর, এবং সেটাকে এইভাবে লেখা, দিস ইজ কল্ড ডিরাক নোটেশন। তো থিওরি অফ ডিরাক 1 নম্বর অবশ্যই ইন্ট্রোডাকশন অফ কেট ভেক্টর, এবং দ্য কেটস আর এ মেম্বার অফ হিলবার্ট স্পেস। হিলবার্ট স্পেসকে অনেক সময় সংক্ষেপে কেট স্পেসও বলা হয়। দেন হি ডিফাইন্ড ব্রা ভেক্টরস। ব্রা ভেক্টরের নোটেশন উনি দিলেন ঠিক এটার উল্টোটা, এই, এবং ওনার বক্তব্য হচ্ছে যে সমস্ত কেট ভেক্টরের corresponding to every ket vector psi, there exists one unique bra vector, ইউনিক, ঠিক আছে, একটা কেটের একটাই ব্রা থাকবে এবং সেই ব্রায়ের একটাই কেট থাকবে, which is denoted by
এইটা আপাতত এটা জাস্ট একটা কনসেপ্ট, ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা পরে দেখছি। আচ্ছা, এবার কথা হলো যে কেট ভেক্টর গুলো তো হিলবার্ট স্পেসে, হ্যাঁ বল। কেট ভেক্টর যদি হ্যাঁ রিয়েল হয় তাহলে ব্রা ভেক্টর তাহলে কি হবে, সেটাতে তো এখনো আসেনি, ওটা আসবো। মানে কিন্তু ব্রা ভেক্টর থাকবে, ঠিক আছে, কেটের ব্রা থাকবে, তবে এটা হতে পারে যে কেট আর ব্রা একই হয়ে গেল, সেটা হতে পারে। কিন্তু সমস্ত কেট ভেক্টরেরই একটা করেসপন্ডিং ব্রা ভেক্টর থাকবে। তারপরে ব্রা আর কেটের যে ইনার প্রোডাক্ট আছে সেইটার প্রপার্টি থেকে তুই তোর কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবি। ব্রা ভেক্টর আমরা বের করব, ঠিক আছে, করছি, হ্যাঁ। কিন্তু এখন ব্যাপারটা পুরোটাই অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্স এর পর্যায়ে আছে, মানে এখন আমরা জাস্ট ওই আগের দিন যেমন বলছিলাম আর কি, যে এখন আমরা শুধু এইগুলো করছি, যেমন অ্যারিথমেটিক যখন মানুষে ডেভেলপ করেছিল তখন যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত কনসেপ্ট ক্রিয়েট করেছিল, কিন্তু এটা ঠিক যে এগুলো সমস্তই নেওয়া হয়েছিল রিয়েল লাইফ থেকে। আর ম্যাথমেটিক্সের জিনিসপত্র তো ম্যাথমেটিশিয়ানরা তো রেগেই যাবে, কিন্তু এটা ঠিক যে রিয়েল লাইফের সঙ্গে ম্যাথমেটিক্সের কিন্তু সেই অর্থে কোনো সম্পর্ক নেই। ম্যাথমেটিক্সের থিওরির মতন ডেভেলপ করা হয়, পরে সেগুলোকে খুঁজে খুঁজে রিয়েল লাইফে অ্যাপ্লাই করা হয়। ফলে এখন তো এগুলো একটু আধুনিক বলে মনেই হবে, যে কেন করছি বোঝা যাবে না, কিন্তু একটু পরে বোঝা যাবে, একটু একটু দাঁড়িয়ে যা, বুঝতে পারবি। হ্যাঁ, তো প্রত্যেকটা কেট ভেক্টরের করেসপন্ডিং, ঠিক আছে, এটা জাস্ট মনে কর উনি ওনার খুশির জন্যই ডিফাইন করেছেন, এক্ষুনি কোনো মোটিভেশন নেই। তো কেট ভেক্টরের করেসপন্ডিং একটা উল্টানো ভেক্টর উনি ডিফাইন করলেন, যেটাকে ব্রা ভেক্টর বলা হলো, এবং বক্তব্য হচ্ছে কেট ভেক্টর গুলো হিলবার্ট স্পেসে আছে। তো তাহলে ব্রা ভেক্টর গুলো কোন স্পেসে আছে, মানে এরা তো ঠিক এটার করেসপন্ডিং আরেকটা জিনিস। তো ব্রা ভেক্টর গুলোকে উনি বললেন যে তাহলে এরা হিলবার্ট স্পেস, কেননা এটা মানে এই মানে কেটের যে স্পেস, কেট স্পেস আর ব্রা স্পেস, তাদের মধ্যে একটা রিলেশন তো মানে নিশ্চয়ই থাকা উচিত, কেননা কেটের উল্টোটাই ব্রা। তাই ব্রা ভেক্টরের যে ভেক্টর স্পেস সেটাকে আরেকটা হিলবার্ট স্পেস দিয়ে ডিফাইন করা হলো, হুইচ ইজ এইচ ডি, ডি সাবস্ক্রিপ্ট। তো এইচ ডি ইজ কল্ড ডুয়াল স্পেস অফ এইচ। এটা জাস্ট বললাম, কেটের সঙ্গে একটা ব্রা ডিফাইন করলাম, সেটার একটা সিম্বল দিলাম, তারপরে তাদের জন্য একটা স্পেস, তাদের জন্য ঠিক না, তারা যে স্পেস আছে সেই স্পেসটাকে আমি বললাম যে হিলবার্ট স্পেসের ডুয়াল স্পেস। এবার অবভিয়াসলি এইচ এবং এইচটাকে রেখেছি একই, কেননা কেটের করেসপন্ডিং ব্রা, তাহলে কেটের যে স্পেস তার সঙ্গে মানে এইচ এর সঙ্গে এইচ ডির একটা রিলেশনও নিশ্চয়ই আছে, সেইটা বোঝানোর জন্যই এইচ আর ডুয়াল স্পেস আর কি, ডুয়ালিটি। এইচ এর সঙ্গে বেশ একটা ক্লোজ রিলেশনশিপ আছে। তাহলে এইবার ব্যাপারটা বোঝা যাবে যে ব্রা আর কেটকে একসঙ্গে করলে কি হয়। ব্রা কেট, ইট ইজ দ্য ডিরাক নোটেশন ফর দ্য স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট তো আমরা আগেই ডিফাইন করেছি, এখন শুধু নোটেশন গুলোকে ইন্ট্রোডিউস করছি। তো ডিরাকের কথা হলো যে স্কেলার প্রোডাক্ট যখন আমরা আগে ডিফাইন করেছিলাম, আগে মানে এই আমরাই যে করছিলাম আগে, স্কেলার প্রোডাক্ট এইটাই ডিরাক নোটেশনে এটাই হচ্ছে ব্রা অফ ফাই অ্যান্ড কেট অফ সাই। যদিও তুই এভাবেও লিখতে পারিস, লেখা এভাবে যায়, এটা একটা নোটেশন ছাড়া কিছুই না। কিন্তু নোটেশন ছাড়া তো একটা থিওরিকে লেখা যায় না, একটা ডেফিনিট নোটেশন জাস্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে লিখে দিলাম, সেটা তো একটু কেমন। সো bracket is nothing but Dirac notation
ফর দ্য স্কেলার প্রোডাক্ট। এইবার যদি এটাকে, যদিও আগে বলেছি তবু আরেকবার বলি, মনে করাই এটা, যে এইবার যদি এটাকে আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে কোনো একটা স্পেসে গিয়ে তবেই, কারণ ক্যালকুলেশন মানেই হচ্ছে আমাকে কোনো একটা এমন কোনো স্পেস যার ম্যাথমেটিক্যাল অপারেশন আমি জানি। কোনো কিছুর ভ্যালু বের করতে হলে আমাকে অ্যাবস্ট্রাক্ট স্পেস থেকে এমন কোনো স্পেসে যেতে হবে যার ম্যাথমেটিক্যাল অপারেশন অলরেডি আমি জানি। পৃথিবীর লোকেরা এভাবেই করবে, কোনো এলিয়েন অন্য কোনোভাবেও করতে পারে, তাতে এই জিনিসটার কোনো চেঞ্জ হচ্ছে না, অ্যাবসলিউট ব্যাপারটা ডিফাইন্ড আছে। এবার কে কিভাবে করছে তার উপর ব্যাপারটা ম্যাটার করছে। তো এক্স স্পেসে আমি যদি স্কেলার প্রোডাক্ট বের করতে চাই, তাহলে আমাকে যেটা আমি করব সেটা হচ্ছে মাঝখানে আমি এইটা ঢোকাবো। ওকে, এখন কথা হলো যে এই পুরো যে কনসেপ্টটা, সেটাতে প্রথম থেকেই আমরা বলে আসছি যে এইটা এক্স স্পেসে প্রজেকশন অন এক্স স্পেস। হ্যাঁ, প্রজেকশন নেওয়ার অর্থ হচ্ছে এই আবার সেই ব্রা পজিশন স্পেসের যে বেসিস ভেক্টর, এখানে ধরে নেওয়া হচ্ছে যে এটা হচ্ছে দিস ইজ দ্য বেসিস ভেক্টর অফ পজিশন স্পেস। এবং দুঃখের বিষয় হলো যে পজিশন স্পেসের বেসিস ভেক্টরকে এইটা লেখা ছাড়া আর কোনোভাবেই আর কোনো কিছু লেখা যাবে না, মানে এটার আর কোনো কিছু আমরা জানি না, মানে এটার কোনো ফাংশনাল ফর্ম ইত্যাদি সেগুলো আমরা জানি না। এটা একটা দুঃখের বিষয়। তবে সেটা তোরা একটু খুঁজে, মানে এখনই হোক বা রিসার্চ করার সময় হোক, সেটা তোরা একটু ভেবে দেখতেই পারিস যে কোনোভাবে এটাকে লেখা যায় কিনা। এনিওয়ে, তো সেটা করতে হলে আমাকে হচ্ছে পজিশন স্পেসের ব্রা ভেক্টর দিয়ে অ্যাবস্ট্রাক্ট এটাকে অ্যাক্ট করাতে হবে, সো দ্যাট এটা হচ্ছে ফাই এক্স। এটা হচ্ছে, এটা প্রথম দিনই বলেছিলাম যে আমরা শ্রোডিঞ্জারকে রিলেট করলাম আর কি, কেটকে তো রিলেট করতে হবে কোনো একটা ভাবে। আবার যদি আমি এটা প্রজেকশন নিতে চাই অন মোমেন্টাম স্পেস, তাহলে মোমেন্টাম স্পেসের যারা বেসিস আছে তার ব্রা ভেক্টর দিয়ে এটার উপর অ্যাক্ট করাবো, এবং তার ফলে আমি পাবো ফাই ওয়ান বলছে কেননা ফাই এবং ফাই ওয়ানের ফাংশনাল ফর্মটা তো আলাদাই হবে, ইট উইল বি এ ফাংশন অফ পি। ওকে, এরকম টাইপের ব্যাপার। তো এবার যেহেতু সিন্স এক্স সাই এটা হচ্ছে ফাই এক্স, তাহলে উল্টোটা অর্থাৎ সাই এক্স, এটা আমরা হিলবার্ট স্পেসের ডেফিনেশনের সময় দেখছিলাম যে জিনিসটা যদি উল্টে যায় তাহলে কমপ্লেক্স কনজুগেট হয়ে যায়। এটা হিলবার্ট স্পেসের প্রপার্টি না কিসের সময় যেন এটা দেখছিলাম। তাহলে যেহেতু এটা উল্টে গেছে, তাহলে এটা ফাই ওয়ান স্টার এক্স হবে। আচ্ছা, ফাই ওয়ান নয়, আমি তো এটা সেম রেখেছি, তাহলে ফাই আর কি। এক্স সাই যদি ফাই এক্স হয়, তাহলে এটার জাস্ট উল্টোটা হবে এটার কমপ্লেক্স কনজুগেট। এটা কিন্তু এগেইন এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল কি বলবো, মানে ওই আর কি ম্যাথমেটিক্যাল প্রেসক্রিপশন। এটা হলে এটা হবে, এটা প্রপার্টি অফ ভেক্টর স্পেস। ওয়েল, তাহলে এখানে কি হচ্ছে, এটা সোজা আছে আর এটা হচ্ছে উল্টো আছে। তো তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ফাই স্টার এক্স
psi x dx minus 2 plus infinity। একটা জিনিস বলি যে এইখানে মানে কেটের মধ্যে আমি যে নোটেশনটা দিচ্ছি আর প্রজেকশনের পরে যেটা দিচ্ছি সেটা কিন্তু সব সময় আলাদাই হবে, অলওয়েজ। কেননা এটা একটা ফিক্সড, দিস অ্যাবস্ট্রাক্ট ভেক্টর ইজ ফিক্সড, মানে এটা একটা কেট ভেক্টর আর এটা হচ্ছে একটা প্রজেকশন। তো অরিজিনালটা যা, প্রজেকশন কিন্তু তার থেকে আলাদাই হবে। এবার মানে এই গ্রিক আর ল্যাটিন সিম্বল তো একটু কম জানি বলে সমস্ত, তাই এটাকে আলাদা করার জন্য আমি মাথায় দুটো বার দিলাম আর কি। হ্যাঁ, এবার বইগুলোতে অনেক সময় প্রিন্টিং মিস্টেক থাকে, একই থাকে, সেটা কিন্তু ঠিক নয়। কারেক্ট নোটেশন হচ্ছে কেটে যা থাকবে প্রজেকশন সবসময় তার থেকে আলাদা থাকবে। এনিওয়ে, তো তার মানে দাঁড়ালো যে আমাকে যদি স্কেলার প্রোডাক্ট ক্যালকুলেট করতে হয় তাহলে এক্স স্পেসে করলে এভাবে, এবার কেউ যদি মোমেন্টাম স্পেসে করতে চায় তাহলে তাকে জাস্ট এখানটাতে এক্স এর জায়গায় পি ইউজ করতে হবে এবং তার ফলে এখানটা এক্স এর বদলে পি হয়ে যাবে, বা কোনো আরবিট্রারি অন্য কোনো ভেরিয়েবল কেউ যদি ইউজ করতে চায় তাহলে সেইটা হয়ে যাবে। আচ্ছা, এবার মৌসুম কি বলছিলি, যদি কেট ভেক্টরটা পুরোটাই রিয়েল হয়, পুরোই যদি রিয়েল হয় তাহলে সেম হয়ে যাবে আর কি, তখন ব্রা আর কেট একই হয়ে যাবে, ফাংশনাল ফর্মটা একই হয়ে যাবে, সেম হয়ে যাবে, একই হয়ে যাবে, এক্স্যাক্টলি তাই, ঠিক। হিলবার্ট আর ডুয়ালটা একই হয়ে যাবে যদি কেট ভেক্টর রিয়েল হয়, একদম ঠিক। কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে, সেটা এখন আরেকটু পরে বুঝতে পারবি। একই হলেও আরেকটা ব্যাপার থাকবে। প্রবাবিলিটির ক্ষেত্রে প্রবাবিলিটির ক্ষেত্রে তোর একই হবে, প্রবাবিলিটিটা দুটোর ক্ষেত্রে একই হবে। কারণটা হচ্ছে তুই দেখ না, তোর যদি কেট হয়, সেটার প্রবাবিলিটি মানে তো বেসিক্যালি এইটা সাইস্টার, হ্যাঁ এটা। আর যদি ব্রা হয় তাহলে যদিও ব্রায়ের ক্ষেত্রে প্রবাবিলিটি ব্রা দিয়ে ডিফাইন করাটা আমি জানি না, থিওরিটিক্যালি নিশ্চয়ই কারেক্ট নয়, কিন্তু আমি যদি এটাকেই ফলো করতে চাই তাহলে এটা তো এটাই, মানে প্রবাবিলিটিটা কি দেখ, প্রবাবিলিটিটা এখানে কি তোর ব্রাকেট অ্যাকচুয়ালি, তাই না? হ্যাঁ, তো তবে দেখ প্রবাবিলিটি ব্রা থেকে আমার মতে ডিফাইন করাটা থিওরিটিক্যালি কারেক্ট হচ্ছে না, কেননা মানে আফটার অল তোর মানে স্টেট কেটটা কিন্তু মানে মানে কোনো একটা পার্টিকেলের স্টেট বোঝানো মানে কিন্তু কেট ভেক্টর দিয়েই বোঝানো, ব্রা দিয়ে কিন্তু পার্টিকেলের স্টেটকে বোঝায় না। ব্রাটা হচ্ছে কেটের সঙ্গে, কেটের ভাই হিসাবে ব্রাটাকে আমি এনেছি যাতে আমি স্কেলার প্রোডাক্টটাকে ডিফাইন করতে পারি নোটেশন দিয়ে। ব্রাটা একটা নোটেশন ছাড়া কিছুই না, এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে স্কেলার প্রোডাক্টের কনসেপ্ট আছে বলে, কিন্তু অরিজিনালি স্টেটটাকে কিন্তু ডিফাইন করছি আমি যেহেতু কেট ভেক্টর দিয়ে, তাহলে পজিশন মানে প্রবাবিলিটিটা তো আমাকে কেট ভেক্টরের রেসপেক্টেই বলতে হবে যে পজিশন প্রবাবিলিটি হচ্ছে, সো ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ এইটা হিলবার্ট স্পেস বা ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ হাইজেনবার্গ, position probability is bracket scalar product of a state ket, মানে এটা যদি একটা স্টেট কেট হয় তাহলে তার পজিশন প্রবাবিলিটি হবে সেই স্টেট কেটেরই ব্রাকেট স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ ব্রা এবং তারপর কেট, ব্রাকেট স্কেলার প্রোডাক্ট, এটা হচ্ছে এটা, সেটাই একটা স্টেট কেটের পজিশন প্রবাবিলিটি। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস, তাহলে এটা যখন এই প্রসঙ্গ উঠলো এই কানেকশনে বলি, আচ্ছা এইটা তো আমরা
পার্টিকেল ইন আ বক্সে দেখেছি যে সাই এক্স হচ্ছে c1 phi1 c2 phi2 ডট ডট ডট। আচ্ছা, ইনফিনিটি করছি না, মনে করি যে এটা একটা ইনফিনিটি অবধি নেই, মানে কোনো একটা পার্টিকেল, ধর কোনো একটা পার্টিকেল ইন আ বক্সে একটা পার্টিকেল আছে, তার এনার্জির আমি যদি একটা আপার লিমিট করে দিই, যে এনার্জি হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 5 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ, তাহলে তো এটা ইনফিনিটি অবধি রান করবে না, তাহলে একটা কোথাও একটা গিয়ে থামবে। মানে বলতে চাইছি আইগেন স্টেট, পসিবল যে আইগেন স্টেট, সেটার এন এর একটা আপার লিমিট থাকবে। তো মনে করি যে একটা ওয়েভ ফাংশন আছে এবং phi1 থেকে n পর্যন্ত আছে আর কি, ইয়েগুলো ওয়েভ ফাংশনগুলো, মানে আইগেন ফাংশনগুলো। তো সেক্ষেত্রে এটাকে যদি আমি পজিশনের বদলে কেট দিয়ে যদি আমি লিখতে চাই, তাহলে তো এটা এরম হবে। ও, আবার সেই সমস্যা, ওটাকে দাড়ি দিয়ে ম্যানেজ করছি। phi1 c2 phi2 cn, এই হলো। ওকে, এবার আমরা যখন এইটা পড়েছিলাম তখন cn এই কোএফিসিয়েন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি ছিল? ফিজিক্যাল সিগনিফিকেন্স ছিল যে, আশা করি মনে আছে, যে যদি আমি সাই এক্স এর এনার্জি মেজার করি, এনার্জি যদি মেজার করি, কিছু মেজার করার জন্য কোয়ান্টাম মেকানিক্সে কি করতে হয়, তার করেসপন্ডিং অপারেটর অ্যাক্ট করাতে হয়, অর্থাৎ এক্ষেত্রে হ্যামিল্টনিয়ান। তাহলে এনার্জি, কোন একটা পার্টিকেল এই স্টেটে আছে, এনার্জি মেজার করতে গেলে আমাকে হ্যামিল্টনিয়ান অপারেটর অ্যাক্ট করাতে হবে। এবার যদি, মানে যদি নয়, যেহেতু সাই এক্সটা হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশন নয়, হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশন কোনগুলো? phi1 phi2 phi n, এরা হচ্ছে হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশন। সাই এক্সটা নট আইগেন ফাংশন, ইট ইজ আ মিক্সচার অফ দ্য আইগেন ফাংশনস। ক্লিয়ার? তাহলে যেহেতু হ্যামিল্টনিয়ানের ও হচ্ছে আইগেন ফাংশন নয়, তাই হ্যামিল্টনিয়ান অপারেটর যখন অ্যাক্ট করাবো তখন কি হবে, দ্য ওয়েভ ফাংশন উইল কলাপস, ওয়েভ ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে। যদি আইগেন ফাংশন হতো তাহলে ওয়েভ ফাংশন একই থাকতো, যেহেতু আইগেন ফাংশন নয়, ওয়েভ ফাংশনটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে, phi1 হতে পারে চেঞ্জ হয়ে, phi2 হতে পারে চেঞ্জ হয়ে, phi3 হতে পারে, মানে এরকম সবকিছু হতে পারে। যদি, হ্যাঁ বল। হ্যাঁ, সেরকমই সেরকমই, একদমই ঠিক, একদমই। মানে কোনো কিছু অপারেটরকে যদি তার আইগেন ফাংশনের উপর না অ্যাক্ট করানো হয়, তাহলে সেই ওয়েভ ফাংশন চেঞ্জ হবেই। এবার এই কলাপস অফ ওয়েভ ফাংশন নিয়েও অনেক রকমের গল্প আছে। এটা তো একটা থিওরি যে ওয়েভ ফাংশন কলাপস করে কোনো একটাতে হয়। আরেকটা থিওরি আছে উইচ ইজ প্যারালাল ওয়ার্ল্ড, বা আরেকটা কি বলে, মাল্টিভার্স থিওরি বলে বোধহয় এটাকে। তাদের কিন্তু বক্তব্য হচ্ছে যে কলাপস করে না, মানে কলাপস করে না, মানে ভেঙে যায়, ভেঙে গিয়ে মানে এটাও একটা ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, এটা হয়তো পৃথিবীর লোকেরা দেখছে, এটা হয়তো একটা অন্য কোথাও লোকে দেখছে, মানে সবগুলোই এক্সিস্ট করে। মানে প্যারালাল ওয়ার্ল্ড থিওরিতে বলে যে কোনো একটাতেই কলাপস করবে, এটা কেন এরকম আর কি এক পেশে ব্যাপার হবে, অ্যাকচুয়ালি সবগুলোই থাকে, আমরা কোনো একটা দেখতে পাই, এরকমও লোকে বলে। আবার মানে এমন অনেকগুলো, ততগুলো ওয়ার্ল্ড আছে, এক্স্যাক্টলি, হ্যাঁ, যতগুলো আইগেন ফাংশন ততগুলো ওয়ার্ল্ড আছে। এবার ওয়েভ ফাংশন ওরম ভাবে কোলাপস করে না, আমরা হয়তো কোনো একটাকে দেখি। আচ্ছা, অনেক কিছুই আছে আর কি, এবং এগুলো সবই অ্যাকচুয়ালি ফিজিক্সের ওপেন প্রবলেমই বলা যায়, মানে এখনো কিন্তু চেঞ্জ হয়ে যেতেই পারে, যেগুলো পড়ছি এখন কষ্ট করে,
মেবি আফটার 5 ইয়ার্স এমন কিছু একটা হলো যে এগুলো সবই হয়তো ভুল বলে প্রমাণিত হলো। ওয়েল, হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো 5-1 এ কলাপস করতে পারে। আপাতত আমরা কলাপসেই আটকে থাকি। 5-1, 5-2, 5-3 যে কোনো একটাতে কলাপস করতে পারে। যদি 5-1 এ কলাপস করে তাহলে আমি মেজারমেন্টে E1 পাবো। যদি 5-2 তে কলাপস করে মেজারমেন্টে E2 পাবো। 5-3 তে কলাপস করলে E3 পাবো। এবার তাহলে 5-1 এ কলাপস করার প্রবাবিলিটি কত? এই Cnটা হচ্ছে সেই প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড, অর্থাৎ E1 পাওয়ার চান্স হচ্ছে C1 এর মড স্কোয়ার, E2 পাওয়ার চান্স হচ্ছে C2 মড স্কোয়ার, E3 পাওয়ার চান্স হচ্ছে C3 মড স্কোয়ার। এই কনসেপ্টটা মাথার মধ্যে একদম উত্তম রূপে ঢুকিয়ে নিবি। খুবই ভাইটাল কনসেপ্ট অফ মেজারমেন্ট ইন কোয়ান্টাম মেকানিক্স। মানে কোয়ান্টাম ওয়ার্ল্ডে, মানে মেজার করা বলতে আমরা তো রিয়েল ওয়ার্ল্ডে সেটাকে তো আলাদা কোনো ইম্পর্টেন্স দিই না, মানে ওটা আগে থেকেই হয়েছিল, আমি মাপলাম। কোয়ান্টাম ওয়ার্ল্ডে কিন্তু ব্যাপারটা তা নয়। তো mod C1 square is probability that energy is E1, probability that energy is E2, etc. বা ঘুরিয়ে এটাও বলা যায় যে or it is the probability that কোথায় গেল psi, তাই তো, psi will collapse on phi1, psi এর phi1 এর উপর ক্র্যাশ করার প্রবাবিলিটি হচ্ছে C1 এর মড স্কোয়ার। ওকে, এখন এই যে ব্র্যাকেট নোটেশন অনুযায়ী হোয়াট ইজ Cn? Cn হচ্ছে গিয়ে ব্রা অফ phi n কেট অফ psi। এগুলো দেখলেই সেটা বোঝা যাচ্ছে, কেননা এরা হচ্ছে সবাই তো অর্থ নর্মাল। তার মানে আমি যদি বাদিক থেকে phi n দিয়ে অ্যাক্ট করাই, এখানে আমি যদি অ্যাক্ট করাই phi n দিয়ে যদি অ্যাক্ট করাই, তাহলে অ্যাকচুয়ালি সবগুলোতে একটা করে phi n এর ব্রা ঢুকবে, phi n ইত্যাদি। এবার এরা সবাই জিরো হবে, এটাও জিরো, এটাও জিরো ইত্যাদি। কেন এটা সবাই জিরো হবে? বিকজ এই সেটটা, এই যে বেসিস সেট, দিস ইজ অর্থনর্মাল বেসিস। কেননা ওটা আমাদের অলরেডি চেক করা আছে, আমরা তো আগেই ক্যালকুলেট করে দেখেছি যে সাইন √2/a সাইন n πx/a এই সেটটা হচ্ছে অর্থনর্মাল। তো এর একটা অর্থনর্মাল বেসিস, অতএব phi i phi j, মানে এই যে স্কেলার প্রোডাক্টটা, ব্র্যাকেট স্কেলার প্রোডাক্ট যেটা, দিস ইজ ডেল্টা ij। এটা একই জিনিস, অর্থনর্মাল বেসিস ব্র্যাকেট নোটেশনে লিখলাম। সুতরাং তো তাহলে Cn হচ্ছে এই জিনিসটা, ব্র্যাকেট স্কেলার প্রোডাক্ট অফ phi n এবং psi, অর্থাৎ ল্যাঙ্গুয়েজে লিখতে গেলে Cn কে বলা যেতে পারে, মানে Cn, হোয়াট ইজ Cn? এটা হচ্ছে কাইন্ড অফ how much phi n is
present in psi. phi n এর মানে phi n টা psi এর মধ্যে কতটুকু আছে তার একটা আর কি মেজার। মানে বলতে চাইছি যে এই যে স্কেলার প্রোডাক্ট, এই যে ব্র্যাকেট স্কেলার প্রোডাক্ট, সেটা যদি ফিজিক্যালি চিন্তা করতে চায় কেউ, তাহলে এরকম ভাবতে পারে যে phi n এর কতটা পোর্শন psi এর মধ্যে ঢুকে আছে। It is the visualization of bracket scalar product. Okay. আচ্ছা এরপর আচ্ছা এরপরে প্রপার্টিস অফ ব্র্যাকেট, ওগুলো ওই একই জিনিস, আগের জিনিস আবার রিপিট। এটা একটু নিজেরা দেখবি অবশ্যই, নিজেরা দেখিস কিন্তু পজিটিভ। আচ্ছা এরপর আমি একটা জিনিস বলবো যেটা পরে কাজে লাগবে। প্রপার্টি অফ ব্র্যাকেট, অনেক প্রপার্টি আছে, ওই হিলবার্ট স্পেসের যা প্রপার্টি সেগুলোই সোজাসুজি এটার মধ্যে ঢুকে যাবে। একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে শোয়ার্স ইনইকুয়ালিটি। For any two states which are member of Hilbert space, psi phi scalar product এর mod square is less than or equal to এইটা। ঠিক আছে। আচ্ছা প্রসঙ্গত এই জিনিসটাকে নর্ম বলে, নর্ম অফ এই টার্ম একটা। ওকে, তো এইটা শোয়ার্স ইনইকুয়ালিটি এরকম একটা জিনিস, আচ্ছা এটা তোরা একটু প্রুভ করার চেষ্টা করবি তো। ঠিক আছে, এই ব্রার কেট সম্পর্কে একটু ভালো করে পড়ে এটা প্রুভ করা যায় কিনা একটু দেখিস, এবং এইরকম একটা এক্সাম্পল মানে শোয়ার্স ইনইকুয়ালিটি টাইপের একটা এক্সাম্পল তোরা এর আগে রিয়েল নাম্বারের ক্ষেত্রেও পড়েছিস। এটা একটু নিজেরা ভাববি যেটা প্রুভ করা যায় কিনা। হাউ টু প্রুভ, ক্লু দিতে পারি কিন্তু এখন দেব না, নিজেরাই ভাবি সেটা। ওকে, এইবার একটা এক্সাম্পল। ফর দ্য না, consider the following কেটস। দুটো কেট দিয়ে দিয়েছে এবং আগেই বলেছি কেটের একটা খুবই ইউজফুল রিপ্রেজেন্টেশন হচ্ছে, কেটের অ্যাকচুয়ালি দু রকম রিপ্রেজেন্টেশনের কথা আমি অলরেডি বলেছি। একটা হচ্ছে ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে তোর আইগেন ভ্যালু দিয়ে ব্যাপারটাকে লেখা, এরকম। ঠিক আছে, মানে এখন অব্দি এরকম দু রকমই লোকজন ভাবতে পেরেছে। তো আমি যদি কলাম ম্যাট্রিক্স দিয়ে বলি, আচ্ছা ম্যাট্রিক্স এবং সেটা কলাম ম্যাট্রিক্স, -3i 2 + i 4, আর আরেকটা হচ্ছে 2 - i
2 minus 3i. কোশ্চেন হলো 1 নম্বর, find the bra vector . 2 নম্বর হচ্ছে find the scalar product . 3 নম্বর হচ্ছে, আচ্ছা 3 নম্বরটা না 3 নম্বরটা ভালোই প্রশ্ন। examine বা explain why the products sci-fi does not make sense. আচ্ছা, একটা ম্যাট্রিক্স বল। কমপ্লেক্স করতে হবে, আর কি করতে হবে বল? এক্স্যাক্টলি, একদম ঠিক। কলামটাকে ঘুরিয়ে রো করতে হবে। আচ্ছা, কেন করতে হবে একটু কি বলতে পারবি, মানে কেন মনে হলো? হুম 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 সেটাই জিজ্ঞেস করছি। কিছু তো, হ্যাঁ মানে কিছু তো আসবে না, কলামকে তো কলাম দিয়ে গুণ করা যায় না তো, অ্যাকচুয়ালি যায় কি? হ্যাঁ এক্স্যাক্টলি, একদমই ঠিক। হ্যাঁ, ঠিক ঠিক একদমই ঠিক। অ্যাকচুয়ালি কথাটা হলো যে আমার তো স্কেলার প্রোডাক্ট এটা, তাই তো? এই জিনিসটা দিস ইজ স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ এটা একটা নাম্বার। আমাকে এইটার থেকে সবসময় একটা নাম্বারই পেতে হবে। হ্যাঁ, এবার যখন আমি ওইটা মানে যখন আমি ওয়েভ ফাংশন দিয়ে ব্যাপারটাকে ভাবছিলাম তখন তো সমস্যা নেই, ওটা তো একটা ফাংশন, সেটা আবার আরেকটা ফাংশন দিয়ে গুণ হলো, ইন্টিগ্রেশন হলো, সেটাতে কোনো প্রবলেম নেই, সেটাতে আমি নাম্বারই পাবো। কিন্তু ম্যাট্রিক্স থেকে, একটা কলাম ম্যাট্রিক্স থেকে নাম্বার কখন পাওয়া যাবে? একমাত্র যদি একটা রো দিয়ে একটা কলাম ম্যাট্রিক্সকে গুণ করা হয়, তবেই একটা নাম্বার পাওয়া সম্ভব। এমনিতেও কলামকে কলাম দিয়ে গুণ করা যায় না, এমনিতেও দুটো কলাম ম্যাট্রিক্সকে পাশাপাশি রেখে তুই গুণ করতে পারবি না। এটাই হচ্ছে এটার অ্যান্সার, যে হোয়াই দ্য প্রোডাক্টস এইটা ডাজ নট মেক সেন্স, কেননা কলাম ম্যাট্রিক্সকে কলাম ম্যাট্রিক্স দিয়ে গুণ করা যায় না। হ্যাঁ বাস, বাহ, তাহলে তো, তাহলে ব্যাস, এবার তাহলে করে ফেলবি, কমপ্লেক্স কনজুগেট নিতে হবে আর সেটা ট্রান্সপোজ, অর্থাৎ কলামটা রো হয়ে যাবে। তাহলে এইবার কি মৌসুম তোর উত্তরটা পেয়েছিস, যে রিয়েল কেট, কেট যদি রিয়েল হতো তাহলেও তো একই হতো না ব্রাটা, তাই না? ট্রান্সপোজ হয়ে যেত। হুম, ঠিক আছে, একই একই মানে, হ্যাঁ মানে একই, না তোর ওয়েবটা তো তোর এটাই এটাই তো ইয়েটা। হ্যাঁ, এবার এক্সপ্রেসে প্রজেক্ট করলে একই, হ্যাঁ এক্সপ্রেসে করলে তখন এক, ঠিক সেটা ঠিক। কিন্তু যখন ম্যাট্রিক্স ফর্মে আছে তখন ওই ট্রান্সপোজ, এলিমেন্ট গুলো সেম যদিও, ফলে তোর ক্যালকুলেশন সেম আসবে, কিন্তু ট্রান্সপোজ হবে ওটা, ওইটাই। তাই ওজনই বলতাম যে একই, কিন্তু একটা আর কি ব্যাপার আছে এর মধ্যে। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট করবি, এটা তো বোঝাই গেল কিভাবে করতে হবে। ফিজিক্যাল মিনিং আগেই বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে তোরা এইটা করবি অবশ্যই, এবং আরেকটা দিচ্ছি সেটাও তোরা করবি, এবং সেটা নিজে ভেবে করবি, মানে দেখবি না। কনসিডার দ্য স্টেটস psi ci phi 1 minus 7i
phi 2, এটা একটা। আর একটা হচ্ছে and chi minus phi 1 plus 2i phi 2, যেখানে বলে দিয়েছে যে phi 1 আর phi 2 অর্থনর্মাল বলে দিয়েছে। আচ্ছা, বার করতে বলেছে 1 নম্বর, ক্যালকুলেট psi plus chi and psi plus chi. Calculate scalar product psi chi and এইটা, আর সঙ্গে একটা লেজুর প্রশ্ন, আর দে ইকুয়াল। 3 নম্বর হচ্ছে show that show that psi and chi satisfy Schwarz inequality. Schwarz inequality, ভালো কথা। আরেকটা দেখো, 3 নম্বর, consider two states psi 1 2i phi 1 plus phi 2 minus a phi 3 plus 4 phi 4 and psi 2 3 phi 1 minus I phi 2 plus 5 phi 3 minus phi 4, যেখানে এরা সবাই হচ্ছে orthonormal. Find the value of A so that psi 1 and psi 2 are orthogonal. এর কোন ভ্যালুর জন্য psi 1 আর psi 2 অর্থগোনাল হবে। একটা জিনিস লক্ষ্য কর যে এই যে আমরা যা যা করলাম এতক্ষণ ধরে, ঠিক আছে, কত কিছু ডিফাইন করলাম, এই সমস্ত থিওরি ডেভেলপ করলাম, পুরো ব্যাপারটার জন্য মেন রেসপন্সিবল লোকটাই হচ্ছে ম্যাক্স বর্ন। কেননা ও একটা সেই স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে রেখেছে যে এইটা px dx is
phi x এর mod square dx। এই ব্যাপারটার থেকেই হচ্ছে, তার মানে এটা স্কোয়ার, তার মানে হচ্ছে এটা পজিটিভ, এটা রিয়েল, এই ব্যাপারটাকেই রক্ষা করার জন্য এত কিছু, মানে একটা নাম্বার পেতে হবে, রিয়েল নাম্বার পেতে হবে, পজিটিভ হতে হবে, স্কোয়ার ইন্টিগ্রেবল হতে হবে, সেখান থেকে স্কেলার প্রোডাক্ট ফাই সাই, সেখান থেকে ব্রাকেট, সেখান থেকেই পেলাম যে একটা কলাম ম্যাট্রিক্স হলে আর একটা রো ম্যাট্রিক্স। তো পুরো ব্যাপারটার জন্য মেন রেসপন্সিবল লোক হচ্ছে ম্যাক্স বর্ন। আচ্ছা, এগুলো করবি বাড়িতে। আচ্ছা, আর 5 মিনিট একটু অপারেটরের সম্পর্কে বলে নি। এইবার ব্যাপারগুলো সিম্পল হয়ে যাবে, বেসিকটা হয়ে গেছে। সো অপারেটরস মানে এখন সবকিছুকেই আর কি তোর ডিরাক্ট নোটেশনের টার্মে কি হবে সেটা ডিফাইন করা। এমনি নতুনত্ব কিছু নেই। অপারেটরের মাথায় টুপি, এটা তো জানে সবাই। সাই, তার ফলে ফাংশন চেঞ্জ হয়, যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশনেই যে কোনো ফাংশন চেঞ্জ হয়। নতুন কি আছে একটু দেখি। লিনিয়ার অপারেটরস, লিনিয়ারিটি অফ অপারেটর, ঠিক আছে। যদি না, এইটা ইম্পর্টেন্ট, ঠিক ঠিক, হ্যাঁ, একটা অপারেটর এ, সেটাকে লিনিয়ার তখনই বলা হবে যদি এইটা হয়, A operator acting on A1 psi 1 plus A2 psi 2, এইটা this is equal to A1 A psi 1 plus A2 A psi 2, এইটা যদি হয় তবেই এটা লিনিয়ার অপারেটর। আচ্ছা, আমাকে একটা জিনিস বলতে পারবি যে কোয়ান্টাম মেকানিক্সে সব জায়গায় লিনিয়ারিটির ব্যাপারটা কেন চলে আসে? লিনিয়ারিটির এত জয় জয়কার কেন? লিনিয়ারিটি হোয়াই? এক্ষুনি না বললেও হবে, একটু ভেবেও বলতে পারিস, মানে ভেবেই বল ইনফ্যাক্ট, যে সবকিছু তার লিনিয়ার ভেক্টর স্পেস, লিনিয়ার অপারেটর, সবকিছুই মানে লিনিয়ার কেন? কি একটা টুম করে আওয়াজ পেলাম, ইন্টারফারেন্সের জন্য। হ্যাঁ, ঠিক বলেছিস। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হচ্ছে সেই আমরা প্রথম মানে কোয়ান্টাম মেকানিক্সের শুরুটা অ্যাকচুয়ালি কোথা থেকে? শুরুটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের হচ্ছে ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন দিয়েই। ইলেকট্রনের ইন্টারফেয়ারেন্স বা ডিফ্রাকশন যেটাই বলিস, ইলেকট্রন ডিফ্রাকশন এবং ফোটন ডিফ্রাকশন, মানে প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন থেকে হয়তো কোয়ান্টামের ক্লু পাওয়া গেছে, এটা ঠিক কথা, কিন্তু অ্যাকচুয়াল কোয়ান্টাম মেকানিক্স কিন্তু তখনই শুরু হলো যখন দেখা গেল যে একটা ডাবল স্লিটের মধ্যে দিয়ে যদি আমি একটা ফোটন পাঠাই, তখন সেটা কোথাও একটা হিট করে ফেললো, তারপর আমি আরেকটা ফোটন পাঠালাম, মানে অ্যাট এ টাইম একটাই ফোটন পাঠাচ্ছি আর কি, এরকম যদি পরিস্থিতি হয় তাহলেও স্ক্রিনের উপর ইন্টারফারেন্সের প্যাটার্ন দেখতে পাওয়া যায়। এটা একটা করে ফোটন পাঠালেও এটাই হয়, এবং একটা করে ইলেকট্রন, কি করে বোঝাবো এরা আলাদা, হ্যাঁ, একটা করে ইলেকট্রন পাঠালেও এটাই হয়। তার মানে হচ্ছে সবসময় ইন্টারফেয়ারেন্স হয়। ইন্টারফেয়ারেন্স অপটিক্স থেকে আমরা কি জানি যে দুটো
ওয়েভ, আচ্ছা সাই দিয়েই বলি, দুটো ওয়েভ সাই আর ফাই, তাহলে ওয়েভের সুপারপজিশন, এই সুপারপজিশনটা হচ্ছে কি লিনিয়ার সুপারপজিশন। লিনিয়ার সুপারপজিশন of two waves leads to interference. কেন linear superposition leads to interference? Because overall wave function, overall ওয়েভটা হচ্ছে এদের সুপারপজিশন সাই প্লাস ফাই, এবং ইন্টেন্সিটিটা হচ্ছে কি প্রপোর্শনাল টু ফাই এর মড স্কোয়ার। আর যখনই আমি মড স্কোয়ার নেব তখনই একটা কি হয়, তার মানে এটা প্রপোর্শনাল টু এটার মড স্কোয়ার, এই জিনিসটার মড স্কোয়ার, প্লাস ওয়েভ ফাংশনের ক্ষেত্রে তো অন্যরকম হবে, যেহেতু আমি ইন্টারফারেন্স, অপটিক্সের ইন্টারফারেন্স দিয়ে বলছি, তাহলে এ বাবা এটা দিয়ে লিখতে তো একটু খারাপই লাগছে লিখতে। আচ্ছা এ আর বি দিয়েই বলি, এ আর বি দুটো ভেক্টর, এটা হচ্ছে দুটো ওয়েভ, তাহলে ইন্টেন্সিটি সেক্ষেত্রে ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a ডট বি, এই যে ডট প্রোডাক্ট। তো এটা হচ্ছে একটা ফেজ ডিপেন্ডেন্ট পার্ট, তার মানে ডট প্রোডাক্ট মানে সোজা কথা হচ্ছে এর মধ্যে একটা অ্যাঙ্গেল ঢুকে গেল থিটা, এই থিটা অ্যাঙ্গেলটাই হচ্ছে গিয়ে রেসপন্সিবল ফর অল দ্য ইন্টারফারেন্স, এটা হচ্ছে ক্রস টার্ম, ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টারফারেন্স টার্ম। তো ব্যাপার হলো যে লিনিয়ার সুপারপজিশন বা ইন্টারফারেন্স থেকেই পুরো কোয়ান্টাম মেকানিক্স শুরু, তাই লিনিয়ারিটিটা হচ্ছে আমাদের যাকে বলা যায় নিউটনস ল অফ কোয়ান্টাম মেকানিক্স। লিনিয়ারিটি আমি যাই থিওরি বানাই না কেন আমার লিনিয়ারিটি ডিস্টার্ব হলে চলবে না, সবকিছুর মধ্যেই সর্বদা লিনিয়ারিটি মাস্ট বি দেয়ার। ওকে, আচ্ছা এক্সপেকটেশন ভ্যালু ব্র্যাকেট নোটেশনে কিভাবে লেখে? expectation value of this particular operator. কার রেসপেক্টে বার করছি সেটা ইম্পর্টেন্ট, যদি সাই কেটের রেসপেক্টে বার করি, সাই এ সাই ডিভাইডেড বাই এটা, এটা অ্যাকচুয়ালি নর্মালাইজ করলাম, যদি কেটটা অলরেডি নর্মালাইজ থাকতো তাহলে আর তলাটা তো 1ই হতো। আর কি বলবো, খুব ইম্পর্টেন্ট হচ্ছে হার্মিশিয়ান কনজুগেট। Definition: the Hermitian adjoint, Hermitian conjugate না, conjugate তো ঠিক না, হ্যাঁ Hermitian adjoint, হ্যাঁ ডিফাইন করছি যখন তখন তো Hermitian adjoint। এটা একটু ম্যাট্রিক্সের জিনিসপত্রের সঙ্গে এটা বহু মিল, বেসিক্যালি ম্যাট্রিক্সই হচ্ছে এটা। হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট বা জাস্ট অ্যাডজয়েন্টও বলে অনেক সময়, সেটা লেখা হয় মানে অফ অপারেটর এ, ঠিক আছে, ইজ ডিনোটেড অ্যাজ এই রকম, এটাকে বলে ড্যাগার, ঠিক আছে, ছোড়া, এ ড্যাগার, মানে এই সিম্বলটাকে ড্যাগার বলে, যে ক্রস, যিশুর ক্রস, ডিনোটেড অ্যাজ এ ড্যাগার, এবং ডিফাইন্ড বাই, ডিফাইন করছি কিন্তু, ডিফাইন্ড বাই দিস, যেভাবে ব্রা ডিফাইন করেছিলাম সেভাবেই, বাই দিস রিলেশন, বাই ব্রা ডিফাইন করেছিলাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট দিয়ে। আর হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট
ডিফাইন করছি এইটা দিয়ে, সাই এ ড্যাগার ফাই, এইটা দিস ইজ ইকুয়াল টু, এবার উল্টে যাবে, ফাই এ অপারেটর সাই তার কমপ্লেক্স কনজুগেট। তাহলে এবার বোঝা গেল যে হার্মিশিয়ান অ্যাডজয়েন্টটা আদৌ কেন ডিফাইন করতে হলো। ডিফাইন করতে হলো কেননা মানে আমরা সবসময় দেখছি যে একটা জিনিসকে যখন উল্টে দিচ্ছি তখন ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হচ্ছে। মানে যেমন আমি এ সাই আগে প্রপার্টি ডিফাইন করেছিলাম, এ সাই আর এটার করেসপন্ডিং ব্রা সাই এ, এদের মধ্যে রিলেশনটা কি? এটা হচ্ছে বেসিক্যালি মানে সাই এ হচ্ছে অ্যাকচুয়ালি এর কমপ্লেক্স কনজুগেট। মানে বলতে চাইছি এ সাইটা যদি এ সাই হয় তাহলে তার করেসপন্ডিং যে ব্রাটা সেটা অ্যাকচুয়ালি হবে কমপ্লেক্স কনজুগেট অফ এ এবং ব্রা। ইফ দিস ইজ দিস দেন ইট ইজ দিস ইজ দ্যাট। সবসময় যখন ডুয়াল স্পেসে যাচ্ছি, হ্যাঁ মনে রাখবে, সবসময় যখন ডুয়াল স্পেসে যাচ্ছি তখন আমি কি কি করছি, যদি একটা ফাংশন হয় তাহলে আমি তার কমপ্লেক্স কনজুগেট নিচ্ছি, যদি একটা নাম্বার হয় তাহলেও আমি তার কমপ্লেক্স কনজুগেট নিচ্ছি, যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে আমি তার ট্রান্সপোজ নিচ্ছি, কলাম থাকলে রো করছি, ট্রান্সপোজ ডুয়াল স্পেস এগুলো। এটা অরিজিনাল স্পেস, এটা হচ্ছে তার ডুয়াল স্পেস, এটা হচ্ছে ডুয়াল স্পেসে যাওয়ার নিয়ম। ফাংশন নাম্বার ম্যাট্রিক্স সঙ্গে অপারেটরটাও লাগবে, কারণ অপারেটর হচ্ছে একটা অবশ্যই একটা অবিচ্ছেদ্য অংশ এই সমস্ত ডেসক্রিপশনে। তার অরিজিনাল স্পেসে যেটা অপারেটর, ডুয়াল স্পেসে সেটাই হচ্ছে হার্মিশিয়ান কনজুগেট, সরি হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট। অরিজিনাল স্পেসে যেটা অপারেটর, ডুয়াল স্পেসে সেটাই হচ্ছে তার হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট, এবং ইট ইজ ডিফাইন্ড বাই দিস রিলেশন। এবং কোনো অপারেটরকে হার্মিশিয়ান অপারেটর বলবো যদি সেই অপারেটর এবং তার হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট একই হয়, অর্থাৎ যদি এ ইকুয়াল টু এ ডাগার হয় দেন ইট ইজ কল্ড হার্মিশিয়ান অপারেটর। অর্থাৎ সেক্ষেত্রে ফর এনি হার্মিশিয়ান অপারেটর, এইবার একটা দারুণ জিনিস হবে, সাই এ ফাই, কারণ হার্মিশিয়ান অপারেটর তো এ ডাগার আর এটা একই, এটা এবং ফাই এ সাই, এইটা ফর এনি হার্মিশিয়ান অপারেটর। এটার মানে কি হলো? এটার মানে হলো যে the expectation value is real, expectation value তার মানে এই কোয়ান্টিটিটা রিয়েল। এবার এক্সপেকটেশন ভ্যালু এটাকে কখন বলবো? যখন সাই আর ফাই সেম হবে, তখন তো এটা এক্সপেকটেশন ভ্যালু। তার মানে দাঁড়ালো এক্সপেকটেশন ভ্যালুজ ইন কোয়ান্টাম মেকানিক্স আর রিয়েল। তার মানে দাঁড়ালো যে কোয়ান্টাম মেকানিক্সের সমস্ত অপারেটরকে হার্মিশিয়ান অপারেটর হতে হবে। ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্সের সমস্ত ফিজিক্যাল অপারেটরকে হার্মিশিয়ান অপারেটর হতে হবে।
এবার একটা কোশ্চেন, এটাও লং টার্ম কোশ্চেন, সেটা হলো চেক if momentum operator and Hamiltonian operator ওরা হার্মিশিয়ান কিনা। চেক বা হ্যাঁ চেকই, ঠিক আছে, এরা হার্মিশিয়ান অপারেটর কিনা সেটা চেক করবি। এই যে যা যা বললাম তার মধ্যেই ওগুলো নিয়ে একটুখানি নাড়াঘাটা করলেই বলতে পারবি। একটাই বলে দিচ্ছে, যেহেতু মোমেন্টাম অপারেটরকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তার মানে তোকে এখানে এই যে যা ডেফিনেশন বা যা যা হয়েছে এখানে কেট ভেক্টরের ক্ষেত্রে, সেটাকে তোকে এক্স স্পেসে প্রজেকশন নিয়ে তারপর তোকে চেষ্টা করতে হবে এটা শো করার। তো তাহলে যেগুলো দিলাম করতে, ওগুলো ছোট ছোট জিনিস এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি মানে এখন না, মানে আজকেই হয়ে যাবে। এইটা একটু টাইম নেই, এটা একটু টাইম লাগবে। মোমেন্টাম আর হ্যামিল্টনিয়ান অপারেটর দুটোই হার্মিশিয়ান কি হার্মিশিয়ান নয় সেটা চেক করে আমাকে জানাবি। হ্যাঁ, ঠিক আছে, চলো আজকের মতো শেষ। আর আমি দু একটা হোম টাস্ক আরো দিতে পারি, সেটা আমি পরে জানাচ্ছি। হ্যাঁ, হার্মিশিয়ান অপারেটরে দু একটা ছোট হোম টাস্ক দেবো, ওগুলো যদিও খুবই সহজ, ওটা আমি পরে গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, চলো।